জাতীয় নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ। 2026 সালের জাতীয় নির্বাচন কি সত্যিই জনগণের মত প্রকাশের মুক্ত ক্ষেত্র হবে, নাকি পুরনো কায়দায় ক্ষমতার রাজনীতি বজায় থাকবে? এই ভিডিওতে আমরা অনুসন্ধানটি ও বিশ্লেষণকর্মী দৃষ্টিভঙ্গিতে 2026 সালের নির্বাচনের প্রেক্ষাপটে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের করণীয় নিয়ে কথা বলবো, যাতে আপনারা গণতান্ত্রিক প্রতিরোধ সচেতন ও সম্পৃক্ত হতে অনুপ্রাণিত হন। বিতর্কিত নির্বাচন ও গণতন্ত্রের সংকট। গত কয়েকটি জাতীয় নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ দেশের মানুষের ভোটের প্রতি আস্থা নষ্ট করে দিয়েছিল। 2014 সালে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করায় কার্যত প্রতিদ্বন্দ্বিতা বিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। 2018 সালের নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট বক্স ভর্তি করা, কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি দেখানো, এমনকি ভোট কেন্দ্রে থেকে এজেন্টদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উঠে আসে। ওই নির্বাচনে আওয়ামী লীগ 298টির মধ্যে 288টি আসন লাভ করে বিপুল বিজয় পেয়েছিল, যা বিরোধীদের মতে প্রশ্নমূলক নির্বাচন এবং পরিকল্পিত কারচুপি বলে ধারণা করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে আইন লঙ্ঘন, আগের মতো সিল মারা, জাল ভোট, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, জোরপূর্বক কোনো প্রতীকে ভোট দেওয়া ইত্যাদি অনিয়ম নিরীক্ষাকৃত 50টির মধ্যে 47টি আসনই ঘটেছে। একাধিক পর্যবেক্ষক ও বিশ্লেষক সতর্ক করেছিলেন যে এমন নির্বাচনের ক্ষেত্রে জনগণের নির্বাচন ব্যবস্থার উপর যে সামান্য বিশ্বাস অবশিষ্ট ছিল তাও নষ্ট হবে। দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত এই নিয়ে মন্তব্য করেছে। আওয়ামী লীগ 2011 সালে তত্ত্বাবধানকাল সরকারের ব্যবস্থা বাতিল করে দেওয়ায় নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। তাই 2018 এর পরে দেশে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে চাপ বাড়তে থাকে। 2024 সালের নির্বাচনের বিতর্কিত ফলাফলে জনগণের অসন্তোষ ধীরে ধীরে ফুঁসে উঠেছিল। বিশেষ করে শিক্ষার্থী ও যুব সমাজের মধ্যে ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছিল। 2024 সালের মাঝামাঝি এই ক্ষোভ বাস্তব বিস্ফোরিত হয়। জুলাই আগস্ট 2024 সালের ব্যাপক ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতন ঘটে। সরকার পতনের পরও সহিংসতা ঘটেনি। আন্দোলনকারী জনগণ ও নিরাপত্তা বাহিনীর সদস্য সব মিলে প্রায় 1400 মানুষ মারা গিয়েছিল বলে জাতিসংঘের একটি প্রতিবেদন উল্লেখ করা হয়। দেশ জুড়ে ছাত্র ও তরুণদের এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন প্রমাণ করে যে সাধারণ মানুষ আর ভয়ের কাছে নতি স্বীকার করতে রাজি ছিল না। কোটা সংস্কারের দাবিতে শুরু হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পরিণত হওয়া এই বিপ্লব দেশের রাজনীতিতে নতুন মোড়ে নিয়ে আসে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন অধ্যায়, সেই সংকটের সমন্বয়ে সম্মিলিত সিদ্ধান্তে একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশের সামরিক বেসামরিক বিভিন্ন অংশের সমর্থন পুষ্ট এই সরকার ঘোষণা দেয় যে ভেঙে পড়া রাষ্ট্রীয় ব্যবস্থাকে সংস্কার করে 2026 সালের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তবে শুরুটা ছিল ঘটনাবহুল। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিজেই আওয়ামী লীগ দলের নিবন্ধন স্থগিত করে তাদের সকল রাজনীতি ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জাতীয় নিরাপত্তা হুমকি ও যুদ্ধাপরাধের তদন্তের স্বার্থে এমন কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের দীর্ঘকালীন ক্ষমতাহীন এই দলের অনেক শীর্ষ নেতা ও সমর্থকদের গ্রেপ্তার হয় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে। অন্যদিকে বিএনপি ও অন্যান্য বিরোধী দল যারা এতদিন কোণঠাসা ছিল, তারা এই পরিবর্তনের স্বস্তি প্রকাশ করে আগামী নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করে। অবশ্য ইউনূস নতুন প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয় যে দ্রুত নির্বাচন নয়, বরং আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার। তাই নির্বাচন 2025 সালের মধ্যে না করে 2026 সালে সিদ্ধান্ত হয়। 2025 সালে রাষ্ট্রপতি একটি ইমপ্লিমেন্টেশন অর্ডার 2025 জারি করে ঘোষণা করেন যে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই চার্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একটি গণভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নতুন সংসদ নির্বাচিত হলে তা 180 দিনের মধ্যে সাংবিধানিক সংস্কারসমূহ কার্যকর করার এই গণভোটের প্রশ্নগুলোর মধ্যে থাকবে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংক্রান্ত চার্টারের সংস্কারগুলো গ্রহণ করবে কিনা, দ্বিপক্ষ সংসদ চালু হবে কিনা এবং অন্য প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে কিনা ইত্যাদি। এভাবে একই সঙ্গে নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।
অবশ্য চার্টার বাস্তবায়ন আদর্শে কিছু দল ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তাই সংস্কারের চূড়ান্ত রূপ অনেকটাই নির্ভর করবে রাজনীতিকদের পরবর্তী সমঝোতার ওপর। নির্বাচন কমিশনের ভূমিকায় পরিবর্তন। 2025 সালে কমিশন প্রথমবারের মতো একটি কঠোর নির্বাচন আচরণবিধি জারি করে। উদ্দেশ্য হলো প্রচারণার মাধ্যমে বিপুল অর্থ ব্যয় ও বিশৃঙ্খলা বন্ধ করা, যাতে সবাই সমানভাবে ভোটারদের কাছে পৌঁছাতে পারে। আগে নির্বাচনগুলোতে একজন প্রার্থী আইনে নির্ধারিত 25 লক্ষ টাকার 3 গুণ পর্যন্ত খরচ করেছেন বলে সমীক্ষায় উঠে আসে। 2018 সালে গড়ে প্রতি প্রার্থী 87 লাখ টাকারও বেশি ব্যয় করেছেন, যেখানে ক্ষমতাধীন দলের প্রার্থীরা গড়ে 1.34 কোটি টাকা খরচ করেছেন। এই অতিরিক্ত অর্থ মূলত কর্মী ভাড়া, ভোটারদের জন্য উপহার বা ভোট পাইন তথা ভোট কিনতে ব্যবহৃত হতো বলে ধারণা বিশ্লেষকদের। তাই কমিশনের নতুন নিয়মে অর্থায়নের সীমা কড়াকড়িভাবে নজরদারিতে করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনের পরিবেশ সুস্থ রাখতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল, যেমন 2018 সালের ভোটে কমিশন অনেক অনিয়মের অভিযোগ উপেক্ষা করেছিলেন এবং একাংশের মতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে। এবার নতুন চিফ ইলেকশন কমিশনার সহ পুরো কমিশনকে পুনর্গঠন করা হয়েছে, যাতে তারা সত্যিকার অর্থে স্বাধীন থেকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইউপি আশাবাদী যে তারা প্রশাসন ও নিরাপদ বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রগুলোতে সুরক্ষা দেবে, কাউকে জাল ভোট বা কেন্দ্র দখলের সুযোগ দেবে না। তবুও জনগণ ও পর্যবেক্ষকদের নজর থাকবে নির্বাচন কমিশনের ওপর। তারা কিভাবে শক্তিশালী প্রভাবশালী মহলের চাপ সামলে অবাধ ভোট সম্পন্ন করে। ভোট ক্রয় ও পেশি শক্তি পুরনো সমস্যার ছায়া। বাংলাদেশের নির্বাচনী রাজনীতি দীর্ঘদিন ধরেই টাকা পয়সা ও পেশি শক্তির প্রভাব থেকে মুক্ত নয়। ভোট কিনে নেওয়া বা ভোটারকে টাকা উপহার দিয়ে ভোট আদায়ের প্রবণতা শহর থেকে গ্রাম সর্বোচ্চ আলোচিত একটি বিষয়। বিগত নির্বাচনে প্রচুর অভিযোগ শোনা গেছে যে ভোটের দিন কিংবা আগেই অনেক জায়গায় প্রার্থীদের এজেন্টরা টাকা বিতরণ বা উপহার সামগ্রী দিয়ে ভোটারদের প্রভাবিত করেছে। জরিপেও দেখা গেছে বৈধ সীমার চেয়ে কয়েক গুণ বেশি টাকা প্রার্থীরা খরচ করেছেন, যা পরোক্ষভাবে ভোট বাইং বা অবৈধ কার্যকলাপের ইঙ্গিত দেয়। নতুন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। নির্বাচনী এলাকার প্রত্যেক প্রার্থীর খরচের হিসেব কঠোরভাবে পরীক্ষা করার ঘোষণা এসেছে এবং কোথাও ভোটের কেনাবেচার খবর পেলে সাথে সাথেই আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন ও ভ্রাম্যমাণ আদালতগুলো মাঠে থাকবে ভোট পূর্ব সময়ে, যাতে টাকা দিয়ে ভোট কেনা বা ভোটারদের ভয় দেখানো দুটোই রুখে দেওয়া যায়। দ্বিতীয় বড় সমস্যা হলো দীর্ঘদিনের পেশি শক্তির ব্যবহার, অর্থাৎ ক্যাডার বাহিনী নিয়ে কেন্দ্র দখল, ভোটারদের ভয় দেখানো, ব্যালট বক্স ছিনতাই ইত্যাদি। নির্বাচনে বহু কেন্দ্রে অভিযোগ ওঠে যে আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখা হয়েছে বা ভোটের দিন জাল ভোট দেওয়া হয়েছে। এমনকি ভোট দিতে গিয়ে কিছু ভোটার হুমকি ধামকির মুখে পড়েন। ভোটের কাছাকাছি সময় নাশকতা বাড়তে পারে বলে আশঙ্কা আছে। প্রশ্ন থেকেই যায়, ভোটের দিন সাধারণ ভোটাররা কি নির্ভয়ে কেন্দ্রে যেতে পারবেন? পেশি শক্তি বা টাকার খেলা কি সত্যিই বন্ধ হবে, নাকি আড়ালে চলবে? এজন্য নাগরিক সচেতনতা ও সক্রিয় ভূমিকা খুব জরুরি। প্রত্যেক ভোটারকে সতর্ক থাকতে হবে এবং কোনো অনিয়ম দেখলে তা প্রকাশ্যে আনতে হবে, যাতে দুর্বৃত্তরা ভয় দেখিয়ে বা টাকা দিয়ে গণতন্ত্রকে হাইজ্যাক করতে না পারে। চ্যালেঞ্জ ও বিভাজন। নতুন রাজনৈতিক প্রেক্ষাপট। বড় একটি চ্যালেঞ্জ হলো প্রধান পুরনো দল আওয়ামী লীগের অনুপস্থিতি। ইউনূস সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও কার্যক্রম নিষিদ্ধ হয় দলটি 2026 সালের নির্বাচনে অংশ নিতে পারছে না। শেখ হাসিনা এখনও ভারতে নির্বাসিত এবং তার বিরুদ্ধে মানবাধিকার অপরাধের বিচারের রায় হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিচার ও নিষেধাজ্ঞা প্রতিহিংসতামূলক রাজনীতির আখ্যা দিয়ে নির্বাচনের বৈধতা মানা হবে না বলে জানানো হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে দেশের একটি বড় জনগোষ্ঠী ভোটের বাইরে থাকতে পারে।
যা নির্বাচন এবং পরবর্তী সরকার গঠনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলবে। একদিকে ইউনূস সরকার নিজেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইলেও বাস্তবে আওয়ামী লীগের বিশাল সমর্থক শ্রেণী নিজেকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ পড়া অনুভব করছে। এই বিভাজন আগামী দিনের জন্য বিপজ্জনক ইঙ্গিত বহন করে। অন্যদিকে বর্তমানে নির্বাচনী মাঠে সবচেয়ে বড় দল বিএনপি। দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে এবং হয়তো উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চলে যাবেন। আর দলের কার্যত প্রধান তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে এখনো দেশে ফেরেননি। যদিও আওয়ামী লীগ পতনের পর তার ফেরার পথ আইনিভাবে খুলে গেছে বলে অনেকে মনে করেছিলেন। প্রতিপক্ষ প্রধান দল নেই, তবু বিএনপির শক্ত ঘাঁটিগুলোতেও নেতৃত্বের অভাবে পুরোপুরি সক্রিয় নয়। দলের কর্মীরা তারেকের প্রত্যাবর্তন প্রত্যাশা করলেও তিনি এখনো প্রত্যক্ষ নেতৃত্ব দিচ্ছেন না, নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলতে পারেন। ইতিমধ্যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিছু নতুন দল ও মুখ রাজনীতিতে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কয়েকটি দল। তবে তাদের জনসমর্থন এখনো প্রমাণিত নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরেকটি বড় স্তম্ভ হলো নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ নানা কঠোর আইনের মাধ্যমে ভিন্ন মত দমন করার সংস্কৃতি ছিল। ইউনূস সরকার ক্ষমতা এসে এই আইনের কিছু ধারা সংশোধনের আশ্বাস দিয়েছেন এবং বলেছে যে তারা রাষ্ট্রীয় সহিংসতা বন্ধ করবে। কিন্তু মানবাধিকার সংগঠন অধিকার সম্প্রতি একটি প্রতিবেদন নিয়ে সতর্ক করেছে যে ক্ষমতার পরিবর্তন হলেও আইন শৃঙ্খলা বাহিনীর অনেকের দায় মুক্তি এবং বিচার বহির্ভূত আচরণ এখনো চলছে। অর্থাৎ নতুন শাসকরা অতীতের ভুল থেকে পুরোপুরি বেরোতে পেরেছে কিনা সেই প্রশ্ন রয়েই গেছে। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে চলমান দমন পীড়ন, গণগ্রেপ্তার এবং কিছু সন্দেহভাজন গুম খুনের অভিযোগও উঠেছে ইউনূস সরকারের সময়, যা বিরোধীদের দাবিকে আংশিকভাবে সত্য প্রমাণ করতে পারে যে পুরনো বাহিনী নতুন শাসকদের অধীনে একই কাজ করছে। গণতন্ত্র মানে কেবল ভোটাভুটি নয়, নাগরিকের অধিকার সুরক্ষা এবং আইনের শাসনও বটে। সেই মানদণ্ডের পরীক্ষা এখনো বাকি আছে। কেন আপনার ভোট গুরুত্বপূর্ণ? এই জটিল প্রেক্ষাপটে হয়তো অনেকের মনেই প্রশ্ন আসে যে আমি ভোট দিয়ে কি পরিবর্তন আনতে পারবো? সবকিছু তো রাজনৈতিক খেলায় নির্ধারিত হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জনগণের সম্মিলিত শক্তির কাছে বড় বড় স্বৈর শাসনও হার মেনেছে। 2026 সালের নির্বাচন সেই মুহূর্তে যখন আপনার একটি ভোট দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতে পারে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ভোট কেন্দ্রে গিয়ে নিজের মত প্রকাশ করা। নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি থাকতে পারে, প্রার্থীদের দুর্বলতাও আছে, কিন্তু আপনার ভোটটি যদি সৎ ও যোগ্য প্রার্থীকে দেওয়া হয়, সাম্প্রতিকভাবে সংসদের সৎ মানুষের সংখ্যা বাড়বে। দুর্নীতিমুক্ত উত্তরাধিকারী নেতৃত্ব নির্বাচিত হবে। মনে রাখতে হবে, গণভোটেও একটি হ্যাঁ কিংবা না ভোট দেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ঠিক করে দেবে। তাই প্রতিটি ভোটের মূল্য অপরিসীম। অনেক তরুণী বলেছে তারা কোনো দলীয় সংঘাতে জড়াতে চায়, শুধু শান্তিতে ভোট দিতে চায় ও ভোটের মাধ্যমে পরিবর্তন চায়। এই আশঙ্কা পূরণ করতে হলে সবাইকে নির্দলীয়ভাবে দেশকে ভালোবেসে সঠিক প্রার্থী ও সঠিক সিদ্ধান্ত বাছাই করতে হবে। আপনার ভোট শুধু একটি সংখ্যা নয়, এটি আপনার কণ্ঠ, আপনার দাবি এবং আপনার অধিকার। যে নেতারা জনগণের শক্তিকে উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল, তাদের জবাবদিহিতার মুখোমুখি করতে এটা সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই কোনো প্রকার ভয়, লোভ বা বিভ্রান্ত যাতে আপনার এই অধিকার কাটতে না পারে সেদিকে সতর্ক থাকুন। পরিবার, বন্ধু, পাড়া প্রতিবেশী সবাইকে ভোটের গুরুত্ব বোঝান এবং ভোটদানে উপস্থিত করুন। মনে রাখতে হবে, দুষ্টের শাসন তখনই স্থায়ী হয় যখন ভালো মনের মানুষরা চুপচাপ বসে থাকে। বাংলাদেশের গণতন্ত্র অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ এখানে পৌঁছেছে। 2026 সালের জাতীয় নির্বাচন কেবল আরেকটি নির্বাচন নয়, এটি আমাদের জন্য একটি সম্ভাবনার জানালা, যেখানে অতীতের ভুল শুরুতে সত্যিকারের জনগণের শাসন প্রতিষ্ঠার সুযোগ রয়েছে। কিন্তু একই সঙ্গে এটা একটা পরীক্ষাও বটে। যদি আমরা আবার উদাসীন থাকি, ভয় বা উদাসীনতার কারণে ভোটদান থেকে দূরে থাকি, তাহলে একটি জবাবদিহিমূলক সরকার দরকার। সেই সরকার নির্বাচিত করতে এই ভোটের বিকল্প নেই। শেষ কথা হচ্ছে, গণতন্ত্র কোনো ব্যক্তি বা দলের দান নয়,
এটা জনগণের অর্জন ও অধিকার। আপনার ভোট সেই অধিকার চর্চার মাধ্যম, যাকে হেলাফেলা করার সুযোগ নেই। আসুন আমরা সবাই সতর্ক ও সচেতন থাকি, 2026 সালের নির্বাচনে অংশ নিই। ভোট কেন্দ্র পর্যন্ত হেঁটে যাওয়া আপনার জন্য সামান্য কষ্ট হতে পারে, কিন্তু সেই একই দিনই পারে আমাদের 5 বছর জন্য দেশকে সঠিক পথে চালনা করার সুযোগ। আমাদের ভবিষ্যৎ আমাদের হাতেই। একদিনের সাহসিকতা, একটুখানি সচেতনতা আর একটি সঠিক ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশে পরিণত করতে পারি। আপনার ভোট আপনার ভবিষ্যৎ, তাই গণতন্ত্রের এই উৎসবে সক্রিয় অংশগ্রহণ করুন। দেশের কোটি কোটি নজর এখন এই নির্বাচনে।